আজ আমাদের এই দেশ 122 কোটি মানুষের। একটা শিশু যখন জন্মগ্রহণ করে, সেই শিশুর জন্মগ্রহণটা তার বাবা মার কাছে ছাড়া অন্য কারোর কাছে খুব একটা ঐতিহাসিক হয় না। কিন্তু একটা বই যখন আত্মপ্রকাশ করে তখন অবশ্যই তার একটা হরোস্কোপ থাকে। সে তার ভাগ্য নিয়েই বোধহয় এই পৃথিবীতে জন্মায়। আমাদের জীবনটা যদি গদ্যময় হয় তাহলে মনটা অবশ্যই পদ্য। আর অতি বড় ডাউন টু আর্থ মানুষও কিন্তু এক অচিন করে স্বপ্ন দেখেন, এই পদ্যেরই স্বপ্ন। অর্থাৎ তার মনে যে উত্থান পতন হয়, যে আলোড়ন তৈরি হয়, তিনি পদ্যের মাধ্যমে, কাব্যের মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে সেটাকে তুলে ধরেন। আজকের আমাদের এই অনুষ্ঠান মূলত এক গদ্যময় মানুষের কাব্যের উপহার। তিনি জীবিকায় প্রশাসক। যদিও একটু বলে রাখি যে প্রশাসনে থাকা অবস্থাতেও যে সাহিত্য বা কবিতা চর্চা করা যায় না, এটা বলবো না। ইন্দ্রনীল সেনগুপ্ত, আগেই বলেছি যে জীবিকায় প্রশাসকে আছে উনি, তো উনিও কিন্তু কলমের জোরে হাজারো মানুষের ব্যস্ততা, নানান ঝামেলা সামলে তার যে সময়টুকু বার করে নেন, তিনি কিন্তু কোনো ক্লাব বা কোনো আড্ডায় যান না। তার আগে আমি ডেকে নিই আমাদের মঞ্চে শ্রী সুবোধ সরকার মহাশয়কে। উনি কবি, সাহিত্যিক, এবং ওনাকে আমরা মন থেকে ভালোবাসি, মন থেকে চাওয়া। তা আমি সুবোধ সরকার মহাশয়কে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। এরপর বলবো যে সাহিত্যিক সুবীর বসুকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। ওনার অনেক লেখা 19-20 দেশ পত্রিকাতে বহুদিন ধরে জনপ্রিয়। ওনাকে অনুরোধ করছি। সব শেষে দ্বীপ প্রকাশনার অন্যতম কর্ণধার মিস্টার শঙ্কর মণ্ডল, তিনি আসতে পারেনি, তিনি এসেছেন। আচ্ছা, উনি এসেছেন, কিন্তু ওনার গলার একটু অবস্থা খারাপ বলে ওনার পুত্র ওনাকে তুলবো। আচ্ছা, শঙ্কর বাবু, আপনাকে অনুরোধ করছি একবার আসুন, কারণ আপনার হাত ধরে অনেক অনেক মানুষ মানে তড়ি পার হয়েছে আর কি, সেই অবস্থা। আজকে যিনি আমাদের মুখ্যমণি অর্থাৎ শ্রী ইন্দ্রনীল সেনগুপ্ত, তাকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি, তিনি যদি আসন গ্রহণ করেন। আমাদের এই অতিথিদের বরণ করার জন্য আমি শ্রীমতী পৃথা বন্দ্যোপাধ্যায়কে আসতে বলছি একটু পুষ্পস্তবক দেওয়ার জন্য। ফুল দিয়ে বরণ করার রীতি আমাদের অনেক দিনের। ফুল, চন্দন বা প্রদীপে, তো আমরা এখানে ফুল দিয়ে বরণ করে নিচ্ছি একে একে। এরা প্রত্যেকেই সাহিত্যের দোরগোড়ায় অত্যন্ত গুণী মানুষ। আমরা বলি কথায় যে সাহিত্যই জীবন, না জীবনই সাহিত্য। বোধহয় এরাই আমাদের সাহিত্যের দর্পণ। সেই দর্পণের মধ্যে দিয়েই আমরা আমাদের প্রতিচ্ছবিটা প্রতি মুহূর্তে দেখতে পাই। আমাদের পুষ্পস্তবক দেয়া হলো সবাইকে। এবার একটু রবীন্দ্রনাথের ছোঁয়া চাই। যে রবীন্দ্রনাথ আমাদের থেকে 150 বছরের বড় হলেও তাকে ছাড়া তো আমরা বাঁচতে পারি না, প্রতিনিয়ত তাকে প্রয়োজন হয়। তাই চন্দ্রনা মিত্র আছেন এখানে, উনি একটু সঙ্গীত পরিবেশন করবেন, অবশ্যই রবীন্দ্রনাথের গান দিয়ে আজকে আমাদের চলার পথের যাত্রা শুরু হোক। চন্দ্রনাদি, তোমাকে আসতে বলছি, তুমি একটু এসো।
দাদা গিয়ে বসুন, না না আপনি গিয়ে বসুন, এটা বসুন। নমস্কার। আজকে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আয়োজকরা আমাকে গান গাইতে ডেকেছিলেন। ব্যক্তিগতভাবে আমি দিলে না প্রাণে যদি প্রেম দিলে না প্রাণে কেন ভোরের আকাশ ভরে দিলে এমন গানে গানে যদি প্রেম দিলে না প্রাণে করুণিবা অমল ধবল পালে লেগেছে। ভীষণ মনটাকে ভারাক্রান্ত করে দেয়। সেটা বোধহয় রবীন্দ্রনাথের ধর্ম, সবসময় কিছু না কিছু বুড়ো একটা করবেই। তো আজকে তো চাঁদের হাট, তো কেউ আছেন প্রচারের আলোয়, আবার কেউ কেউ আছেন প্রদীপের নিচে, কিন্তু সবার মধ্যে পরিচিতি একটাই, যে সবাই স্বপ্ন দেখেন। এই স্বপ্ন কিন্তু নিরাকার, স্বপ্নের কোনো আকার হয় না। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন যে ঈশ্বর নিরাকারও বটে, আবার সাকারও বটে। একটা খুব সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে জল নিরাকার, কিন্তু জলে যখন ভক্তিহীন যোগ হয় তখন সেটা বরফ হয়ে সাকার হয়ে যায়। ঠিক তাই মানুষের স্বপ্নটাও তাই নিরাকার, কিন্তু যখন তাতে আকার যোগ হয় তখন সেটা সাহিত্য, কাব্য, পদ্য যা বলেন তাই হয়। আজকে আমরা যেটা পড়তে চলেছি সেই মুহূর্ত, সেই শিশুর জন্মক্ষণ। ইন্দ্রনীল সেনগুপ্তের বিকেলের হ্রদের ধারে বইটি উন্মোচিত হতে চলেছে, এবং আমি আশা রাখি, আমি কেন সবাই হয়তো বলবো যে দামিনী, কামদুনি, মুম্বাইয়ের চিত্র সাংবাদিক, এই যে নির্যাতিতা দলিত মানুষজন, এই সব কিছুকে ফেলে আমরা যেন নতুনের দিকে এগিয়ে যেতে পারি। এই বইটির মাধ্যমে একটা নতুন সূর্য, নতুন দিগন্ত আমাদের মধ্যে খুলে যাবে, এবং আজকের পর থেকে এই সংকলনটি আমাদের প্রত্যেকের ঘরে শোভা পাবে। এবং আমার মনে হয় প্রতিনিয়ত আমি বইটা একটু উল্টে পাল্টে দেখছিলাম যে এমন কিছু লেখা আছে যেটা আমাদের মনের মণিকোঠায় একেবারে নাড়া দিয়ে যাবে। তো আর সময় নষ্ট করবো না, আমি দ্বীপ প্রকাশনের অন্যতম কর্ণধার দীপ মণ্ডলকে আসতে বলছি এই পুষ্পস্তবকগুলো নিয়ে আসতে। পুষ্পস্তবক না, হ্যাঁ যদি বলেন তাই, এটাও একটা স্তবকই বটে, ফুলই তো, বই তো ফুলের সমতুল্য। তো সেই পুস্তকগুলোকে নিয়ে এসো এবং এই উন্মোচন করা হবে। এই মুহূর্তের জন্য আমরা বোধহয় সবাই অপেক্ষামান ছিলাম। আমি সবাইকে অনুরোধ করছি একসঙ্গে একটু কাছে আসুন এবং পুস্তকের নেক্সট। কেন লিখি? ভালো লাগে। নেক্সট। কেন ভালো লাগে? নিজের জগৎ, আমি রাজা, রাজত্ব করতে কার না ভালো লাগে? নেক্সট। কখন ভালো লাগে? কেউ পড়লে ভালো লাগে, ছাপা হলে ভালো লাগে, কেউ ভালো বললে ভালো লাগে, কেউ লেখা চাইলে ভালো লাগে, লিখে টাকা পেলে ভালো লাগে। বেশি পাইনি, টাকা বেশি পাইনি। কবিতার গান হলে ভালো লাগবে না? হ্যাঁ? কবিতার গান হলে ভালো লাগবে না? সে তো তুমি আছো, সঙ্গীত দিয়ে দেবো। দিয়ে দিও। নেক্সট। আর কি ভালো লাগে? এগুলো ছেলে মানুষই, সব মানুষ ভালো লাগে, খুব ভালো লাগবে। সব মানুষ, ভালো মন্দ মাঝারি, ঝুঁকে পড়া, সাদা কালো হলুদ নীল সব। নেক্সট।
নীল মানুষ একটা অবসেশন, ঘুমের মধ্যেও দেখি নীল মানুষ, নিজেকেই দেখি কিনা কে জানে। নেক্সট, আর কি ভালো লাগে? ছোট ছোট ভালো লাগে, বড় কিছু না। সিনেমা ভালো লাগে, বাচ্চাদের ইংরেজি সিনেমা, হিন্দি অমিতাভ বচ্চন। দেখা নেই। নেক্সট, বাংলা সত্যজিৎ রায়, ওখানেই আমি শেষ। বই কেন সম্ভব হলো? নেক্সট, কতগুলো নাম বলবো, এরা না থাকলে আমার বই হতো না। একমাত্র 1 নম্বর হচ্ছেন শঙ্কর মণ্ডল, কি দেখেছেন আমাকে পছন্দ করলেন আমার লেখা দেখে আমি জানি না। সঞ্জীব পন্থী আরেকজন আমার উৎসাহদাতা, আমার আত্মজন যারা রয়েছেন, নেট বন্ধু, ইন্টারনেটে খুব ঘুরি, প্রচুর বন্ধু আছে, ও বন্ধুরা সব বন্ধু আমার। আজকের অনুষ্ঠানটা কার জন্য হচ্ছে? কান্ডারিকে, এই চন্দনার নামটা কিন্তু দিইনি, তখন ও আমাকে বলেনি। হ্যাঁ, ওর নামটা থাকবে। স্রোত 1 নম্বর, সৌমিত্র পেছনে দাঁড়িয়ে আছে, সঞ্জীব, ও দীপ, দীপ মানে দীপ প্রকাশনের দীপ, যে আচ্ছা দীপের সে লেখাটা পড়েছে না হয়নি? হবে আচ্ছা, তারপর আমার বন্ধু দার্শনিক ও পথপ্রদর্শক পলা আমার বোন। নেক্সট, আমার প্রতিদিন কিছুটা ভালো সময় সঞ্জয় দা আমার দাদা। নেক্সট, লিখতে পারছি কার জন্য? নেক্সট, আমার লেখার প্রথম পাঠক গিনিপিগ। নেক্সট, আমার সমস্ত স্বাধীনতার অন্তরালে নিরলস। নেক্সট, আমার একান্ত অভ্যাস। নেক্সট, আমার স্ত্রী। নেক্সট, আমার প্রেরণা কে কে? স্বপ্নাবু রায়চৌধুরী। স্বপ্নাবু খুব অসুস্থ, কালকে ওকে গিয়ে বইটা দেখে এসেছি। সায়ন্তনী পুততুল্য, সুবীর বোস, বিমোচন দা, ঘনাদা স্টেজে আছেন, রামকৃষ্ণ দা, মৃণাল বসু চৌধুরী একজন কবি, ওর লেখা আমার খুব ভালো লাগে। অতনু, সৌরাংশু, শ্রদ্ধা, এরা হচ্ছে আমার সব নেট বন্ধু, দীর্ঘদিনের, ভালো লেখে। ফেসবুক গ্রুপ রয়েছে, খেপচুরিয়াস, এদের সব আসার কথা ছিল, আমি জানি না এসছি কিনা কেউ। এক ঝাঁক সাহিত্য শিবী, জুবিন, অত্রি, প্রলয়, মিলন, শশী, সবার নাম বলার জায়গা নেই। নেক্সট, পেছনে আমার আরেকজন ভাই বসে আছেন, রাজা, অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসছে। অনেক নাম বাদ পড়ে যাচ্ছে, তবু বলছি আমার আরো উৎসাহদাতার মধ্যে রয়েছেন পূর্ণশ্লোক দাশগুপ্ত, অর্জুন চক্রবর্তী, যিনি ঘটনাচক্রে চিত্রতারকাও বটে। ফেসবুকের 800 বন্ধু রয়েছেন। আমার বন্ধু রয়েছে দেশে বিদেশে ছড়ানো, হিন্দি কবি রয়েছেন, ইংরেজি লেখক লেখিকা রয়েছেন, কিশোর, অশোক লভ, কচি রেজা, তিতির, তহমিনা, শর্মিষ্ঠা, মধুমিতা, জোলান্টা, মণি, ডনেলা, রোকন, রোজালিন, সুজান, ব্রেন্ডা, সালাউদ্দিন, মুস্তাফা, মহুয়া, সফিনুর, ওয়াইজ, জালাল, প্রত্যেকে। অনেক নাম বাদ পড়ে যাচ্ছে তো। নেক্সট, এটা যে প্রথমে প্রচ্ছদে এরকম করেছিলাম যেটা আগে বলছিলাম, তারপরে নেক্সট এরকম দাঁড়ালো। তারপর কবিতার নমুনা, এই সমস্ত কবিতাগুলো রয়েছে। এটা কি গোটাটা পড়বো না সময় বেশি লাগবে? একটা পড়ি। হাজার প্রজাপতি। অবন্তিকার শরীর যেন গোলাপ বাগান, তার হাসিতেই ফলা ছুটলো, ছড়িয়ে পড়লো দূরে। অবন্তিকা 7টা 3 লোকাল ধরে বালিচক থেকে হাওড়া আসে। সাদামাটা পোশাকে তার বহু সেলাইয়ের ফোড়। হাওড়ার কোনো কারখানায় অ্যাসেম্বলি লাইনে বসে সুইচের বাক্সে নাট লাগা। নেক্সট, অবন্তিকা ঠোঁটের কোনার অসহায়তা নিয়ে কবিতা, তার জীবন নিয়ে গল্প, সংগ্রাম নিয়ে চিত্রনাট্য, প্রেম নিয়ে উপন্যাস, এখনো কেউ লেখেনি। অবন্তিকা একটু দাঁড়াও, তুমি হাত নাড়লে হাজার প্রজাপতি উড়ে যায় আকাশে। নেক্সট, আরো কবিতা আছে, এগুলো বইয়ের মধ্যে রয়েছে। নেক্সট, নেক্সট আরো রয়েছে। এই লেখাটা বইতে নেই, এই আগেটা যাও, এটা বইতে নেই, সম্প্রতি লিখেছি, এটাও একটু পড়ি। এই বাড়ি, কাছে যাই না, এই বাড়ি মনে হয় গ্রাস করবে। আবছা সন্ধ্যেবেলায় নির্জন বনপথে এই বাড়ির খোলা দরজা যেন হামুখ,
চোখের কোটরের মতো দুটো ঘুলগুলি, জানালার পাল্লা ঝোলে খরগোশের কানের মতো, সদরে ঢোকার পথটা অমোঘ আহ্বান, খোলা জিভের মতো পড়ে আছে। নেক্সট নেক্সট। এইসব নাটকীয়তা তোমাকে পীড়া দেয়, কি করবো? একান্ত অনুভূতি গুলোই তো তোমাকে বলি বারবার। পাখির মতো উড়ে বেড়াচ্ছ, এ ডাল সে ডাল, সাবধান। এ বাড়ির মায়া কাটিয়ে উড়ে যাও বহু দূরে, অনেক কষ্টে আমিও কাটিয়ে নিয়েছি 1000 মায়া। নেক্সট। এটা আমার কিছু লেখা ছাপা হয়েছে, যারা দেখেছেন বিকেল বলে একটা লেখা এবার পুজো সংখ্যা আনন্দবাজারে বেরিয়েছে। নেক্সট। অনুষ্ঠুপ কাগজে বেরিয়েছে। তার চশমা ও রেশমি রুমাল, এই একটা পড়ি। অবশেষে খুঁজে পাওয়া গেল তাকে, পাওয়া গেল তার চশমা ও রেশমি রুমাল বিস্ফোরণের পরে। দেখাও গেল তাকে, ঠিক তাকে নয়, ধ্বংসাবশেষ মুখখানি তার, ধরা কিছু হাসি, অজস্র বিষাদ। এছাড়া মোটামুটি সব ঠিকই আছে। হাত পা গুলো ছড়ানো ছিটানো, কুড়িয়ে বাড়িয়ে জোড়াতালি দিলে মিলে যায় দেহ, যেমন ছিল অনেকটাই ঠিক বিস্ফোরণের আগে। কিন্তু অবাক, ছেড়েনি, ফাটেনি, টস খায়নি, এতটুকু তার বহু দূরে ছিটকে পড়া সেই রিমলেস আর মায়াবী বিকেল, মনে পড়ানো রঙিন ফুল তোলা রেশমি রুমাল। নেক্সট। এটা বেরিয়েছে দেশ পত্রিকা, বেরিয়েছিল প্রথমে, এখান থেকে আমার শুরু। 12-13 এই 2 বছরই আমার লেখা ছাপা হচ্ছে। নেক্সট। মেষ পালক, এটা এটা কোন কাগজে বেরিয়েছে? কৃত্তিবাসে বেরিয়েছে। নেক্সট। আনন্দবাজার পুজো 2012 লেখা। নেক্সট। এটা সুবোধবাবুর সম্পাদক ভাষানগর, তাদের বেরিয়েছিল একবার, খুঁজি বসবাস। নেক্সট। এবার আমার ক্ষমা প্রার্থনা করার পালা। উপস্থিত সুধী মণ্ডলীর একটি ছুটির দুপুর শেষ করার জন্য অনিচ্ছা সত্ত্বেও বইটিতে পাওয়ার পয়েন্টে যদি থেকে থাকে সম্ভাব্য কিছু ছাপার ভুলের জন্য। সময়ের সীমাবদ্ধতায় অনেকের কথা গান আবৃত্তি শুনতে পারা যাবে না, এখানে অনেকেই আছেন, তার জন্য। আপায়নের ঘাটতি খামতির জন্য, এছাড়াও সম্ভাব্য সমস্ত রকম ভুল ত্রুটির জন্য। নেক্সট। ধন্যবাদ, আপনারা ক্ষমা করে দিয়েছেন, তাই ধন্যবাদ। কেউ কিছু বলবেন? উপস্থিতির জন্য, এসেছেন সেজন্য, সময় দেওয়ার জন্য। নেক্সট। বিশেষ ধন্যবাদ কবি সুবোধ সরকারকে তার মূল্যবান সময় দেওয়ার জন্য। মুরা নিমিত্ত আমাকে খুব সাহায্য করেছেন, প্রুফ দেখেছেন, তাকে ধন্যবাদ। সংবাদ মাধ্যম এসে থাকলে তাকে ধন্যবাদ, না থাকলে সংবাদ মাধ্যমে হয়তো কোনো রিপোর্টিং হবে পরে, থেকেও থাকতে পারে। দ্বীপ প্রকাশনীর প্রত্যেকটি কর্মচারী, তাদের পরিশ্রম ও সহযোগিতার জন্য তাদেরকে ধন্যবাদ। নেক্সট। বলতে বলতেই সংবাদ মাধ্যম এসে গেছেন, ওয়েলকাম। এখানে দ্বীপ প্রকাশনীর ঠিকানা ইত্যাদি গুলো দিয়েছি, আমার ঠিকানা, ইমেল আইডি দিয়েছি। এটা যদি কেউ লিখতে চান ঠিক আছে, দ্বীপ প্রকাশন তো যথেষ্ট নাম করা, খুঁজে বার করতে অসুবিধা হবে না। নেক্সট। শেষ, আর কিছু বলার নেই আমার আপাতত। কবিতার ভাষায় বলতে পারছি না, অত আমার স্মৃতিশক্তি নেই। কথাটা এমন যে এই গোটা পৃথিবীটা যদি একটা গ্রাম হয়, তাহলে সেটা কেন এক আকাশের নিচে হতে পারে না? এই কথাটা কেন জানি না আমার মনের মধ্যে ভীষণভাবে নাড়া দিয়েছে। আর আমরা আজ থেকে চেষ্টা করব সেটাই করতে, যাতে আমরা এক আকাশের নিচে এই পৃথিবীটাকে একটি গ্রাম মনে করে চলবো। তার মধ্যে মানুষের জীবনটা অনেক সচ্ছল হবে, অনেক সুন্দর হবে। এবার আমি কবি এবং সাহিত্যিক সুবোধ সরকারকে অনুরোধ করব কিছু বলার জন্য। নমস্কার।
আপনাদের সবাইকে আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং অভিনন্দন এবং শুভেচ্ছাটা বেশি করে দেওয়ার কারণ একটা রয়েছে, সেটা ইন্দ্রনীল বাবু শুরুতেই বলে দিয়েছেন যে এরকম একটা অসময়ে যখন বাঙালির স্বভাব হচ্ছে রবিবার দুপুরবেলায় বাড়িতে বসে মাংস ভাত খাওয়ার, তখন এরকম একটা জায়গায় ছুটে এসে কবিতার জন্য ছুটে আসা এ প্রায় অবিশ্বাস্য। আমি 35 বছর বাংলা কবিতার সঙ্গে যুক্ত, খুব একটা দেখিনি, হল ভরে যেতে দেখিনি। আর এইরকম একটা আপৎকালীন সময় রবিবারের দুপুরবেলা, এবং বিশেষ করে আমি তো এলাম ঠিক একটার সময়, আপনারাও তার আগে এসছেন। যখন প্রথম ইন্দ্রনীল বাবু আমাকে ফোনে বললেন, আমি বললাম কটায়? যে ওই 12:30 1টায়। একটায় প্রথমে ভাবলাম যে এরকম একটা সময় কি করে হলো। বুঝতে পারছি যে জীবনানন্দ সভা পাওয়া যায় না, নিশ্চয় সেটা পাওয়া গেলে এখানে শঙ্করদা রয়েছেন দীপ প্রকাশনী, পাওয়া যায়নি বুঝতে পারছি। পাওয়া গেলে সন্ধ্যেবেলায় সাধারণত একটা রীতি আছে, কবিতার অনুষ্ঠান এই অঞ্চলে, বিশেষ করে বাংলা একাডেমি অঞ্চলে আমরা দেখছি কবিতার অনুষ্ঠানগুলো সন্ধ্যেবেলাতেই হয়। কারণ এই অনুষ্ঠান দুপুর বেলায় সাধারণত খুব কম হয়। কিন্তু এটাও একটা অভিজ্ঞতা আমার আজকে হলো যে ইন্দ্রনীল বাবু এতটাই বন্ধু বান্ধবদের মধ্যে জনপ্রিয় যে দুপুর 1টায় সবাইকে এই জীবনানন্দ সভাঘরে জড়ো করতে পেরেছেন। এটা কিন্তু একটা বিরাট ক্ষমতার পরিচয়। আমি জানি না, প্রথম থেকে শুনে আসছি ইন্দ্রনীল বাবুর নামে একটা শব্দ, সে শব্দটা এখন আর খুব ভালো শব্দ নয়, বিশেষ করে মিডিয়ার কল্যাণে। প্রশাসক, এই প্রশাসকের প্রশাসন কিনা আমি তাও বুঝতে পারছি না, সেটাও একটা ইঙ্গিতময় ব্যঞ্জনাময় একটা বিষয়। কিন্তু হাসি থেকে বুঝতেই পারছি বন্ধুত্বের হাসি, ভালোবাসার হাসি। একটা টান না থাকলে, বন্ধুত্ব না থাকলে এবং ইন্দ্রনীল বাবু জনপ্রিয় না হলে এই ঘটনাটা ঘটতো না। এটা সত্যি খুবই ভালো কথা। যেটা এইবার যেটা বলার সেটা হচ্ছে এই বিকেলে হ্রদের ধারে এই বইটি ছাপা হয়ে বেরিয়ে এসেছে এবং আমাদের হাতে হাতে করছে, আপনাদের হাতে খুব শীঘ্রই চলে যাবে। বইটি দেখে প্রথমে অসম্ভব আনন্দ হলো, তারপরে একটু দুঃখ হলো। দুঃখটাই বলি, আনন্দটা কেন হলো আপনারা সকলে বুঝতে পারছেন। দুঃখটা হলো এই যে বইটির ম্যানুস্ক্রিপ্ট আমার কাছে মাস 2 আগে পৌঁছায়, এবং ইন্দ্রনীল বাবু যেরকম বিনয়ী এবং ভদ্র এবং অত্যন্ত মার্জিত, সেইভাবেই উনি আমাকে আরো বিনয়ী ভাবে, আরো মার্জিত ভাবে, আরো সম্ভ্রান্ত পদ্ধতিতে আমাকে বললেন যে একটা ছোট ভূমিকা লিখে দিতে হবে আপনাকে। সেটা আমি ভুলে যাই, অনেকগুলো কাজ ছিল মাঝখানে। অথচ আমি কিন্তু ম্যানুস্ক্রিপ্টটা পাওয়ার পরে, তার কিছু কবিতা আগে পড়েছি, ম্যানুস্ক্রিপ্ট পাওয়ার পরে বইটা পড়েছি। বইটা মানে ম্যানুস্ক্রিপ্ট অবস্থায়, পাণ্ডুলিপি অবস্থায় পড়েছি, সেটা ভালো লেগেছে। আমি ফোন করে জানিয়েছি যে ম্যানুস্ক্রিপ্টটা খুব ভালো, এবং জানতে পারলাম দীপ প্রকাশনী থেকে বেরোবে। আর দীপ প্রকাশনীর তো কোনো অসুবিধা নেই, বলেও দিলাম যে ওটা কোনো ব্যাপার নয়, দ্বীপ আছে। দ্বীপকে প্রায় বড় হতে দেখলাম আর কি। তো আমার যেখানে কলেজ, আমি যেখানে পড়াই, সেটার থেকে দ্বীপের অফিস মানে প্রায় হাঁটা পথ। মাঝে মাঝে আমি বই চেয়ে নিই, এই বইটা দাও, এই বইটা দাও, লোকে দিয়েও যায়, এবং আমি ধরেই রেখেছিলাম যে আমার কিছু হবে। তারপরে যখন খবর পেলাম যে বইটা বেরিয়ে যাচ্ছে, তখন আমি জিজ্ঞেস করলাম ইন্দ্রনীল বাবুকে, আচ্ছা আমি কি আপনাকে ভূমিকাটা লিখে দিয়েছিলাম? তো বলে না, মানে সেরকম নয়, সেটা হয়ে গেছে, বইটা বেরিয়ে ছাপা হয়ে গেছে, ওটা নিয়ে আপনি কিছু ভাববেন না। না মানে ওটা যদি ছাপা না হয়ে থাকে তাহলে আমি এখনো ভূমিকাটা লিখে দেবো? না না না, ভূমিকাটা এতটাই ভালো এবং ভদ্র মানুষ উনি যে মুখ ফুটে আর বলতে পারেননি, এবং আমাকে আমার তারপর থেকে আমি মানে মরমে মরে আছি। আমার এত খারাপ লাগছে, এবং বইটা দেখার পরে আরো বেশি কষ্ট হচ্ছে যে
আমি একটা চান্স হারালাম, সেটাও একটা ঘটনা। আমার মনে হয় যে কবিতার বইয়ের, যদি আমিও বিশ্বাস করি এবং ইন্দ্রনীল বাবুও নিশ্চয়ই বিশ্বাস করবেন, এবং যারা কবিতা লেখেন প্রত্যেকে বিশ্বাস করবেন, কবিতার বইয়ের ভূমিকা হয় না। কবিতার বইয়ের ভূমিকা না থাকাই ভালো। ভূমিকাটা পড়ে যদি কবিতাগুলো পড়া হয়, তাহলে অনেক ক্ষেত্রেই সেটা বিপজ্জনক একটা দিকে চলে যায়। যে ভূমিকা যিনি লিখছেন তার মতামতটা সেখানে প্রতিষ্ঠিত হয়ে যায়, এবং সেই মতামতটাই যে অ্যাবসলিউট মতামত তাও নয়। তাছাড়াও একটা দ্বিতীয় মতামত থাকতে পারে, তৃতীয় মতামত থাকতে পারে, কিন্তু সেটা বইতে লেখা নেই। এই মতামতের যে একটা হেজিমনি তৈরি হয় ভূমিকার ফলে, সেটা আমার মনে হয় একটা কবিতার বই সেটা থেকে মুক্ত হওয়া উচিত। এই একটা জায়গায় আমি চেষ্টা করেছি আমার এখানে বসে থাকতে থাকতে বইটা পড়তে পড়তে, কবিতাগুলো পড়তে পড়তে আর একবার নতুন করে মনে হলো যে আমি যখন ম্যানুস্ক্রিপ্টটা পড়ছিলাম তখন এত ভালো লাগছিল, আবারও নতুন করে যখন পড়ছি, ছাপাও করে পড়লে কবিতাগুলোর মানে অনেকটা আবার নতুন করে উঠে আসে। এবং অনেকগুলো কবিতাই আমি ওর মুখ থেকে শুনেছি, সেটাও একটা আমার বাড়তি পাওনা। এইবার যেটা বইটার যেটা উল্লেখযোগ্য বিষয় আমার যেটা খুব ভালো লাগছে ভেবে, সেটা হচ্ছে যে উনি এই কবিতাগুলো লিখেছেন খুবই সাম্প্রতিক কালে, এবং আপনারা এখানে যে দেখতে পাচ্ছিলেন থেকে থেকেই উনি বেশ মজা করে এবং দুষ্টুমি করে খুব সুন্দর একটা ভূমিকা বলবেন, নিজেকে নিয়ে অনেকটা কৌতুক করে আপনাদেরকেও সবাইকে বেশ খালি পেটে বা ভরা পেটে হাসাচ্ছিলেন। এটাও একটা বিরাট বাড়তি ক্ষমতা। আমার যেটা বইটা নাড়তে নাড়তে পাতা উল্টোতে উল্টোতে, এবং অবশ্যই আমার আমি ম্যানুস্ক্রিপ্টের আকারে পড়েছি, কিছু পাল্টেছেন উনি আমার যতদূর মনে পড়ছে। তো ম্যানুস্ক্রিপ্টটা আরেকটু বড় ছিল, ম্যানুস্ক্রিপ্টটা একটু বেশি কবিতা ছিল, কিছু পাল্টাতে তো হবেই। তো এত সুন্দর ছাপা, এত সুন্দর প্রোডাকশন, দীপ প্রকাশনীকে অবশ্যই ধন্যবাদ জানাই। কত যন্ত্রণা আছে, কত ভালোবাসা আছে, কত কষ্ট আছে। সত্যি কথা বলতে কি, কষ্ট না পেলে কেউ কবিতা লেখে না। প্রয়োজন নেই কবিতা লেখা, কি দরকার কবিতা লেখা? একটা মানুষ তখনই কবিতা লেখেন বা লিখতে আসেন, এবং ইন্দ্রনীল বাবুর সঙ্গে ক্ষেত্রে উদাহরণটা আরো বেশি ভাবার, যে এটা আপনাদের সবাইকে ভেবে দেখতে বলবো যে কবিতা সাধারণত খুব কম বয়সে আসে। সারা পৃথিবীতেই আপনি যদি তাকিয়ে দেখেন দেখবেন যারা লিখেছেন কবিতা খুব কম বয়সে, কিন্তু খুব অল্প মানুষ হয়তো একটু বেশি বয়সে লিখেননি, তার নয়, অনেকেই লিখেছেন। এবং প্রত্যেকেরই লেখার পেছনে একটা কারণ আছে। এত কিছু থাকতে, এত কাজ করার থাকতে, এবং একটি গুরুত্বপূর্ণ পদে আসীন তিনি, সেখান থেকে সময় বের করে, এবং কখনো কখনো অফিসকে ঘাড়ে করে বাড়িতে নিয়ে আসতে হয়। এই ধরনের কাজের মধ্যে থেকে, এই ব্যস্ততার মধ্যে একটা মানুষ হঠাৎ কেন কবিতা লিখতে এলেন, এটা আমার কাছে বিরাট প্রশ্ন। হলো বিষাদ। পৃথিবীর প্রথম কবিতাটাই লেখা হয়েছিল বিষণ্ণতা থেকে। তা না হলে ক্রঞ্চ এবং ক্রঞ্চিকে ওই রকম অবস্থায় না দেখলে নিশ্চয়ই ওই কবিতা বেরোতো না। তো সুতরাং আমারও মনে হয় যে এটা আমার কাছে একটা মেটাফর, একটা প্রতীক, যে প্রতীকটা থেকে মানব সভ্যতা এখনো পর্যন্ত পৃথিবীতে প্রথম যে মানুষটা হার্বার্ট রিডের বইতে পাওয়া যায়, যে প্রথম মানুষটাকে কল্পনা করা হয়েছিল কবিতা লিখছে, সারাদিন ধরে একটা হরিণের পেছনে দৌড়ে 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 সন্ধ্যেবেলায় ক্লান্ত হয়ে গাছতলায় সেই আদিম মানুষটা এসে বসেছিলেন। এটা হার্বার্ট রিড লিখেছিলেন। বসে ধুলোর মধ্যে কিছু আঁকিবুকি, তাও সে জানে না কি লিখেছিল। সেটাই সম্ভবত হারিয়ে যাওয়া প্রথম কবিতা। কি লিখেছিল সে? সারাদিন তো একটা লোক, সেই লোকটা তো আমিও হতে পারি, সেই লোকটা তো ইন্দ্রনীল বাবু হতে পারে। সেই লোকটা যে লিখেছিল, সারাদিন তার ব্যর্থতার কথাই হয়তো সে বলেছে।
সে হরিণটা মেরে বাড়িতে নিয়ে গেলে বাড়িতে বউ দাঁড়িয়ে আছে অভুক্ত, রান্না করবে বলে, তার ছেলে মেয়েগুলো দুটো খেতে পাবে বলে। বেসিক জায়গা, তাই হিউম্যান সিভিলাইজেশন একদম বেসিক কনসেপ্ট। তারপর তো সে বাড়িতে, আমরা তো সারাদিন অফিস করি, তাই জন্য বাড়িতে তো একটা হরিণ মেরে নিয়ে যেতে হবে, কিছু খাবার তুলে দিতে হবে তো বাড়ির সবার মুখে। এই যে ব্যর্থতা তার সারাদিনের, পারেনি। সে সন্ধ্যেবেলা গাছতলায় বসে বাড়ি ফেরার আগে সে কিছুক্ষণের জন্য ভেবেছিল, কি ভেবেছিল আমরা জানি না। ইন্দ্রনীল বাবু কি ভাবছেন আমরা সেটা জানতে পারছি, এটা তার প্রমাণ। কিন্তু হার্বার্ট রিড কথিত এবং কল্পিত সেই মানুষটি যে বাড়ি ফিরে গিয়েছিল একা, একক, নিঃসঙ্গ হয়ে, সে আসলে হয়তো কবিতাই লিখতে চেয়েছিল। আমি শেষ করব এই চমৎকার বইটি থেকে একটি কবিতা আমার মনে হয়েছে পড়ে যদি আপনাদের শোনান। আপনারা ইন্দ্রনীল বাবুর কণ্ঠে শুনবেন, সেটা তো আপনাদের বাড়তি পাওনা। আমার আজকে আমার কথাটা শেষ করতে ইচ্ছে করছে একটা কবিতা দিয়েই, এবং সেটা এই বইয়ের কবিতা। আজকে যেহেতু প্রকাশিত হলো, এর থেকে ভালো দিন আর পাওয়া যাবে না। এই কবিতাটার নাম মায়াবী ফুল কালো কাক। গভীর রাতে ফাঁকা মাঠে একটা কালো মায়াবী ফুল ফুটে থাকে। আকাশে একটাই তারা, একাকী মানুষ ক্লান্ত, ভাবে শুধু মৃত্যুর কতটা বাকি, যুদ্ধ চলে জেতার আশা ছাড়া, গহ্বরের তল থাকে না। সোনালী বিকেলে আকাশে রোদের সোনা কারুকাজ, কালো কফিনের কোনায় সোনার গিলটি, সর্বত্র কালিমা কালো কফিন বাহক। আমি অন্যান্য সমানুগামী এবং পাত্রীয় কালো আলখাল্লায় ঢেকেছে শরীর। এক রাশ কালো কাক উড়ে যায় দূরে, ঝোড়ো হাওয়ায় ওড়ে কাগজ পোড়া ছায়, ঘূর্ণিপাক মাথার উপরে। প্রায় ঘুম ভাঙে নিশাচর পাখিদের ডাকে। মাথায় বহন করি কালো কফিন, ওপরে পাক খায় কাক অন্তিম যাত্রায়। রবিবারের মধ্যাহ্ন, এবং আমি সত্যি ব্যক্তিগতভাবে খুব অল্পদিন চিনি ইন্দ্রনীল বাবুকে। ইতিমধ্যে মানুষটার যে মানুষটার ভেতরের যে মানুষটা, সেটার কয়েকটা ঝলক আমি দেখেছি বলে আমার তো ভালো লেগেছে মানুষটাকে। এবং ভেতরে যে একজন কবি আছেন, কিন্তু এই কবিকে যিনি পাহারা দেন সারা দিন সারা রাত্রি, এবং যখন থাকেন না, এবং সেই কবিকে যারা ভালোবাসেন, তার কাছে যারা আসেন, তাদেরকেও পরিমাণে পাহারা দেন স্নেহে এবং মমতায়, ভালোবাসায়, সেই মানুষটির জন্য আমাদের বৌদি ইন্দ্রনীল সেনগুপ্ত, সেনগুপ্তের জন্য সবাই একটা ভূমিকাই হচ্ছে এই দুপুরের আজকের ইউএসপি। কর্ণধার দীপকেই ডাকছি কিছু বলার জন্য, কারণ বইয়ের সঙ্গে তোর বড় হয়ে ওঠা, হেরে ওঠা। আমি পৃথা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব একটা পুষ্পস্তবক যদি ওনার হাতে তুলে দেন। ফুল দিয়ে বরণ করে নিচ্ছি। অনেক ধন্যবাদ। সেনগুপ্ত, শ্রী শঙ্কর মণ্ডল এবং শ্রীমতী নারিমা খান এবং সমবেত সুধীগণ, দ্বীপ প্রকাশন থেকে কবি ইন্দ্রনীল সেনগুপ্তর কাব্যগ্রন্থ বিকেলে হ্রদের ধারে প্রকাশ করতে পেরে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করছি। প্রথমেই বলে রাখি, সাধারণত দ্বীপ প্রকাশন থেকে আমরা কাব্যগ্রন্থ প্রকাশ করি না, তাই
কবি ইন্দ্রনীল সেনগুপ্ত যখন তার কাব্যগ্রন্থ ছাপাবার অনুরোধ জানালেন, তখন প্রাথমিকভাবে আমাদের মনে কিছু প্রশ্ন উদয় হয়। তবু কবির অনুরোধে কবিতার পাণ্ডুলিপি পড়ে দেখবার জন্য আগ্রহ প্রকাশ করি। আজ বিনা দ্বিধায় এই কথা বলতে পারি যে এই কাব্যগ্রন্থ ছাপিয়ে আমরা কোনো ভুল করিনি, বরঞ্চ আমাদের প্রকাশনা সংস্থা থেকে গ্রন্থটি ছাপাতে পেরে আমরা গর্বিত। এই কথা অকপটে স্বীকার করে নিচ্ছি। কবি মুখবন্ধে নিজেই স্বীকার করেছেন যে তিনি নিজের আনন্দে লিখেছেন, তবে বন্ধুদের অনুপ্রেরণা অবশ্যই তাকে চালিত করেছে। সেই আনন্দকে পাঠকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই আমাদের এই প্রয়াস। ব্যক্তিগতভাবে বলতে পারি, যদিও আমি সামান্য একজন পাঠক, তবে কলকাতা, কাশফুলেরা, অগ্নিশপথ, বিকেলের বনভূমিতে, লাল, নীল, সবুজ প্রভৃতি কবিতা আমার ভীষণ ভালো লেগেছে। আমার হৃদয় ছুঁয়ে গেছে এই কবিতাগুলো। আশা করি পাঠকের হাতে এই কাব্যগ্রন্থ পৌঁছলে তারাও এই কবিতাগুলি সমাদর করবেন। বিকেলে হ্রদের ধারে সমসাময়িক কালের একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হিসেবে সমাদৃত হবে, এটাই আশা করব। কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ হচ্ছে। সাহিত্যিক বিশিষ্ট মানুষ বয়সের ভারে নুজ্জ হয়ে যাননি, কবিতা সাহিত্য তাকে একবারে তরতাজা রেখেছেন। শ্রী রামকৃষ্ণ ভট্টাচার্যকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। ইংরেজি হলে বলতাম, তাই বললাম। সমবেত ভদ্রমহিলা এবং ভদ্রলোকগণ এবং সতীবৃন্দ, আমি হংসমন্ত্রী বকযোদ্ধা। বাঁ দিকে সুবোধ সরকার, ডান দিকে সুবীর ঘোষ, দুজনই এস। আর কবিতা সম্বন্ধে স্রোত যেটা বললো, আমি একটু বলি। সেটা হচ্ছে যে আমার কবিতা সম্বন্ধে জ্ঞান রবীন্দ্রনাথের হিন্দি জানার মতো, তুলসীদাসের ইংরেজি জানার মতন, না শেক্সপিয়ারের বাংলা জানার। এটা অবশ্য আমার কথা নয়। ছোটবেলায় যার সান্নিধ্যে ছিলাম কৈশোরে যৌবনে, এটা আলী কাকা বা আলী সাহেবের কথা। এবং পরে শিবরাম তার সঙ্গে অনেকবার আলাপ টালাপ হয়েছে আর কি। তার যে প্রধান গুণ ছিল পান, তো সেটা দেখতাম, সেটা শুনতাম। আর হয় কি কিছু কিছু ইন্ডাকশন এফেক্ট চলে আসে আর কি, সেটা এসছে। তাই যেটা বললাম যে কবিতা সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই। সুবীর ঘোষকে একবার জিজ্ঞেস করেছিলাম, তুমি ভাই কবিতা লেখা শেখাবে? এবারে দেখ, এবারে শেখানো যায় কবিতা লেখা। তারপরে আবার কি দয়াটা হলো, একদিন আমাকে বললে অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, দলবৃত্ত সব জানেন। আমি দেখলাম বহুত মুশকিল, লেখা যাবে না, এই এত কিছু লেখা যাবে না, 4 অক্ষর 5 অক্ষর লেখা যাবে। তবে হ্যাঁ, আমি পড়ি। এবং আজকে সুবোধ সরকার আছেন বলে আমি বলছি না, আমি কিন্তু সুবোধ সরকারের কবিতা পড়ি। ফেসবুকে মাঝে মাঝে আমাকে সাজেশন আছে, অ্যাড ফ্রেন্ড, আমি ভয় পাঠাই না। কি জানি বাবা এবে কি জানি না। তো ইন্দ্রনীলের সঙ্গে যে সুবোধ বলেন না যে প্রশাসক, মজার ব্যাপারটি জানেন যে ইন্দ্রনীল যে প্রশাসক এটা আমি জানতাম না, সত্যি কথাই জানতাম না। ওর বোন পলা প্রথম আমার বন্ধু অর্কুটে, সেও বলেনি। আমি কে তাকে ইন্দ্রনীল সেনগুপ্ত লেখে গম্ভীর মুখ করে থাকে সবসময়, বেশ গম্ভীরানন্দ মুখ, দেখতে বেশ ভালো। তারপরে একদিন আমি আমার কবিতা লেখেন, আমার একদিন মধ্যে শখ হয়েছিল, আমার একটা বইমেলার সময় একটা কবিতা না কিছু লিখবো। সুবীর ঘোষ তার সম্পাদক ছিল এবং তার সহ সম্পাদক ছিল, লেখালেখি। তো কবিতা চাইলাম, সে কবিতা দিল এবং সেটা আমার কবিতাটা খুব ভালো হয়েছিল। আমার সে লেখালেখির প্রথম পৃষ্ঠা সেটা আমি দিয়েছিলাম। তো লেখালেখি বইমেলাতে সমস্তই প্রায় নিঃশেষ হয়ে যায়, গোটা করে পড়ে আছে আমার বাড়িতে। তো তারপরে আমি জানতে পারি ইন্দ্রনীল একজন IAS অফিসার। আমি একটু ভয়ও পাই এই কারণে যে কি জানি বাবা, প্রশাসকদের সঙ্গে থাকাটা বড় মুশকিল। তো পরে দেখলাম যেটা ভয় কিছু নেই। এখানে বলা একদিন ওদের বাড়িতে খেতে থাকলো, চাউমিন সব আমি খেতে খুব ভালোবাসি। ফেসবুকে আমার একটা গ্রুপও আছে, নালে চলে বলে। তো ওখানে
খাওয়া দাওয়া নিয়ে চর্চা হয়, বলাও যায়। সঞ্জয় গুপ্ত কিছুই করে না, মাঝে মধ্যে একটা লাইক মেরে দিয়ে চলে আসে, লাইকোসিস রোগে ও ভোগে। আর আমাদের ইন্দ্রনীল গুপ্ত মাঝে মধ্যে যায়, ডেকে ডেকে চলে আসে। কবিতা, ওর কবিতা কিন্তু আমি প্রায় পড়ি, মানে মাঝে মধ্যে ফেসবুকে দেয়, কবিতা পড়ি। এবং আমি কিন্তু কবিতা মন দিয়েই পড়ি, কারণ আমি দেখেছি একজন কবিতা আপলোড করার পর, এমনকি মানে সুবীর ঘোষের কবিতা আপলোড করার পরও 1 সেকেন্ডের মধ্যে লাইক পড়ে যায়। কবিতাতে কি পড়ে আমি জানি না, কারা পড়ে, কিভাবে পড়ে, কি জন্য পড়ে আমি জানি না। এটা ঘটনা শুধু যেটা বললেন যে বেলা 1টার সময় আজকে মাংস ভাত ছেড়ে, ঘুমটা ছেড়ে যারা পুরুষ মানুষরা এসছেন, তারা বইয়ের ছাপটা শুনে আর তারা একসঙ্গে এসছেন। আমার রাতে রান্না বাকি, এটা এখনো এই 1টার সময় যেতে হবে, কোন পাগলের পাল্লায় পড়েছি, পরে এসছে। কিন্তু এসে দেখবেন যে পলা এবং ইন্দ্রজিৎ এবং অজন্তা, এই তিনজন কিন্তু সত্যি মাটির মানুষ। এবং সেখানে যখন কবিতা আসে, তখন সেটা মনময় এবং তন্ময় দুটোই হয়, সাবজেক্টিভ এবং অবজেক্টিভ দুটোই হয়। তুমি যেটা বললেন মা নিষাদ প্রথম কবিতা, সংস্কৃত ভাষায় অনেক কবিতাই রয়েছে, অনেক রকম কবিতাই রয়েছে। পিঙ্গল সূত্র বলে একটা বই রয়েছে, তাদের ছন্দের বর্ণনা রয়েছে। সেই ছন্দের বর্ণনা দেখে কবিতা লেখা খুব মুশকিল। বাংলা ভাষায় ছন্দের বই প্রচুর আছে, কিন্তু শ্রদ্ধেয় নীরেন চক্রবর্তী, নীরেনদা, তার একটা কথা আমি শুনেছিলাম একটা জায়গায়, বিভিন্ন জায়গায়। তিনি বলতেন একটা কথা খুব ভালো লাগতো। তিনি বলতেন, প্রায়ই বলতেন এই কথাটা, যে একজন কবি যখন লিখবেন তখন কিন্তু তাকে পাঠকের স্তরে নামতে হবে, আর একজন পাঠক যখন পড়বেন তাকে কবির উচ্চতায় উঠতে হবে, তবেই এই দুটোকে মেলবন্ধন হয়। আর আলী কাকা বা আলী সাহেবের তো সঙ্গে বেশ কিছু উনি সবকিছু আড্ডার মেজাজে বলতেন আর কি। তো একটু বলে নি, সেখানে সুনীলদা ওনার একটা গ্রন্থে, মানে ওনার মুস্তাফা আলী মুখোপাধ্যায় একটা লিখেছিলেন, একটা বদনাম ছিল, যে কবিতা বোঝা যায় না তার নাম আধুনিক কবিতা, আর যে রচনা বোঝা যায় না তার নাম প্রবন্ধ। কিন্তু আপনার ওই, এটা সুনীলবাবুর কথা, আমার নয়, তো ওই মোস্তফা সাহেব সবচেয়ে প্রবন্ধ লিখেছেন, কিন্তু সেখানেও আপনার বোঝা গেছে যে ওগুলো রোমরজনা স্টাইল। তার মানে তিনি পাঠকের ফ্রেন্ড হয়েছেন, কাঁধে হাত দিয়ে এরকম করে তিনি কথা বলে যাচ্ছেন। সুবোধবাবু যখন কাঁধে হাত দিয়ে কবিতা বলেন, অন্য ধরনের। আমার ভাই, আমার অনেক লোকজন থাকে, তাদের মুখে আমেরিকার কথা শুনেছি, এর মুখে আমেরিকা শুনেছি। লেখাটা কিন্তু খুব মুশকিল। তো আমার কাছে আরো মুশকিল এই কারণে, কারণ আমি ছোটবেলায় আমাকে এটা বলি, আমি শেষ করবো, আপনারা ভয় পাবেন না, বেশি যাবো না। তো ছোটবেলায় আমাকে যখন অ্যালজেব্রা শেখানো হচ্ছিল, এটা আমি একটা আমার গল্পেও লিখেছি, অ্যালজেব্রা শেখানো হচ্ছিল, তখন আমাকে বলছিলেন x is equal to 10, y is equal to 2, x by y is equal to কত। আমার সাংঘাতিক অঙ্কের জ্ঞান ছিল, জানেন। আমি লিখেছিলাম ওই আগের দিনে 10 ব্র্যাকেট 2, 4 দুগুণে 8, 2 1 2 41, 10কে 2 দিয়ে ভাগ করলে 41 হয়। তো আমার কবিতার জ্ঞান, আমার সবকিছু 41-এর মতো। কিন্তু পাশাপাশি আপনাদের সঙ্গে এসে যারা বোদ্ধা, যারা বোঝেন, যারা লেখেন, সুন্দরভাবে সুবোধবাবু বললেন, এরপর সুবীরও বলবে, এত ভালো লাগে শুনতে শুনতে, মনে হয় যেন আমি যেন আপনাদের সঙ্গে একসঙ্গে হয়ে গেছি। শেষেই আমার একটা ভালো লাগার কবিতা, এটা আমি আগে ফেসবুকে পড়েছিলাম, এটা পড়ে আমি শেষ করি। ভুলগুলো কাশফুল, ফেলে আসা ভুলগুলো কাশফুলগুলো উড়িয়ে দিলাম। উজানের সাথে সন্ধি করি, নদীর বাঁকে রাত নেমে আসে, আমি বাড়ি ফিরবো না, ফিরবো অন্য কোথাও। চার বাড়ির মাঠে বসবো কিছুক্ষণ, কিছুটা মাটি, বাকিটা লাল পাথর, দূরে ঢাল নেমে গেছে, ল্যান্ডস্কেপে রেল লাইন একদম আঁকা ছবি, দুবরাজপুরের দিকে যায় গাড়ি, স্মৃতিতে জানলার পাশে লম্বা রোদ্দুর, পাতা খসে যায়, শীতের গান শুনতে পাচ্ছি। নমস্কার। একদম আমি গোড়াতেই বলে রাখি,
ইন্দ্রনীলদা যখন মাঝে আমি যেখানে চাকরি করি সেখানে ওই দুপুরে সরকারি পয়সায় সরকারি ক্যান্টিনে খাচ্ছিলাম, হঠাৎ একটা ফোন দেখলাম ইন্দ্রনীলদা। হ্যাঁ দাদা বলুন কি হয়েছে, কথা বলা যাবে? প্রশাসক হিসাবে উনি মানে আমি যেখানে আমি এখন ডেপুটেশনে আছি বা কোর্স ওখানে আমি নই, তার একদম শেষে টপে বসে আছেন উনি, ওখান থেকে উনি আমাকে বলছেন কথা বলা যাবে, এটাই মানুষ। হ্যাঁ বলুন কি হয়েছে? বললো যে ওই হ্যাঁ আমি জানি আপনার 1 তারিখ বই উদ্বোধন দুপুরে 1টা, আমি বলে যাচ্ছি তোমার চলে যাবো। বলে চলে গেলে হবে না, স্টেজে বসতে হবে। আমার না স্টেজে বসবো, ঠিক আছে। আর কিছু না তো? বললো না, ওই মোড়ক উন্মোচনের একটা ব্যাপার আছে, আমার দাদা এটা করবেন না। খুব কঠিন ব্যাপার। আমি তো লেখালেখির জগতে এসেছি 2005 সালে এক শীত সন্ধ্যায় বউয়ের একটা ধমকে কি করে যেন ঢুকে পড়েছিলাম হট করে 2005-এর ডিসেম্বরে। মেয়ে লেখালেখি করতে এখানে ওখানে, বললো সবাই লেখা করে সব কমেন্ট দেয়, তুই বাবা হয়ে একটা মন্তব্য করে আসতে পারছো না। তা মন্তব্য করতে গিয়ে আমার মনে হলো আমি একটা কিছু লিখলাম, লোকে বললো ভালো, তাহলে এমনি হয়ে গেছে। আরেকটা লিখলাম, সেটাও বললো ভালো। তৃতীয় একটা কবিতা দিলাম মুক্ত মঞ্চে, বললো আপনি তো সব লেখায় প্রত্যেকটা লেখায় চমকাচ্ছেন। এত বিপুল গ্যাস খেয়ে গেলাম তারপরে। তারপর মনে হলো লেখালেখির জগতের থেকে দূরে ছিলাম কেন, কি করে আমাকে এবার লিখতেই হয় বলে সেই আশা। তো সাহিত্য জগতে সে অর্থে আমি কেউই নই। হঠাৎ করে ঢুকে পড়া, ওই যে ঘনদা বললো না পাশে মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত, এগুলো সত্যি বলছি অনেক পরে বুঝেছি। মানে লিখতাম যখন তখন কোনো না বুঝেই লিখে গেছি। তো সেক্ষেত্রে পরে গুণীজনদের থেকে শুনেছি এটা নাকি কান কাজ করে। তো সেই জন্য কবিতা সম্বন্ধে বলতে গেলে আমাকে, আমি নলিনদাকেও বহুবার বলেছি, কবিতা সম্বন্ধে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে কবিতা কাকে বলে, তাহলে যদি আমাকে কেউ জিজ্ঞেস না করে যে কবিতা কাকে বলে আমি জানি কিনা, আমি বলবো জানি। যদি কেউ বলে না জিজ্ঞেস করে যে কবিতা কাকে বলে, আমি বলবো আমি জানি না, তাহলে বলা খুব মুশকিল। এটা আপনাকে জিজ্ঞেস করে সবাই। হ্যাঁ, কিন্তু কবিতা যদি জিজ্ঞেস না করে তাহলে বলবো আমি জানি কাকে বলে কবিতা, নিশ্চয়ই জানি। আপনাকে সবাই জিজ্ঞেস করলে বলবো জানি না, কারণ এটা খুব কঠিন ব্যাপার একটা। তো ইন্দ্রনীলদা যখন বললো তখন বললাম আচ্ছা আর কে কে থাকবে? বললো রামকৃষ্ণ ভট্টাচার্য থাকবে। আমার ঠিক আছে, আর কে আছে সুবোধ সরকার, আমার যাকে আমার সেকেন্ড ফিল্ড হলেই হবে, এরা মোটামুটি যা করার করে দেবে, তারা আমি ঠিক আছে আমি থাকবো। তারপর সে সত্যি চেষ্টা করেছি যাতে কিছু করা যায়। তারপরে ওনার বইটা আমার একটু দেখার সৌভাগ্য হয়েছিল। আমি ছিলাম, ম্যাডাম সুরত ছিলেন, আমি ছিলাম, আমি বইটা দেখেছি। বইটার নাম তখন বিকেলের হ্রদের ধারে। এবার বিকেলের হ্রদের ধারে যদি আলোচনা করে যদি আমি কিছু বুঝে থাকি, কবিতার আঙ্গিক যেটা বলা হচ্ছে, বিকেলে মানে হচ্ছে সন্ধ্যের ঠিক আগে। এবার তার মানে আমার বয়স হয়েছে, কবির ভাবনা, আমার বয়স হয়েছে, বিকেল হ্রদ প্রকৃতি রয়েছে, প্রকৃতি থাকা মানে কবিতা তো থাকবেই সেখানে, বিকেলের হ্রদের ধারে। এবার প্রশ্ন করতে পারেন তারা সন্ধ্যে কখন হয়? রিটায়ারমেন্টের পরে, এখন রিটায়ার করে যে তাই বিকেল হয়েছে, ঠিক আছে। তাহলে এই যে তার মানে নিজেকে এই যে পৌরত্বে দেখানো, এটা তো একটা কষ্টের ব্যাপার, দুঃখের ব্যাপার। উনি যেটা বললেন বিষণ্ণতা, আজকের আধুনিক কবিতায় সেটাকে ভেঙে আবার বিষণ্ণ বলা হয়, অনেক রকম ব্যাপার আছে। তাহলে এই বিকেলের হ্রদের ধারে উনি এটা বললেন, এখানেই হচ্ছে আসল ব্যাপার, সত্যি বিষণ্ণতা। তো কবিতার ব্যাপারটা হচ্ছে যে এই কষ্ট ইত্যাদির মধ্যে দিয়ে কবিতা তৈরি হয়, কিন্তু তার মধ্যেও কিছু বার্তা থেকে যায়, যেটা ধরুন আমার জীবনে যুবতারা যদি বলেন, আমি রবীন্দ্রনাথের কবিতা বা গান বলা ভালো, তার একটা লাইনকে মনে রাখি, সেটা হচ্ছে যে আরো বেদনা, আরো বেদনা, প্রভু দাও মরে আরো চেতনা। এর থেকে বড় লাইন হয়। এটার জন্যই 3-4টে নোবেল দিয়ে দেওয়া যেতে পারে। এই যে ভাবনাতে কবিতার লাইনে তুলে আনা, আরো বেদনা, আরো বেদনা, প্রভু দাও মরে আরো চেতনা, এই বেদনা নয় সত্যি চেতনা হতে পারে না। এবং কবিতার লাইনকে দিয়ে আমি সুভাষ মুখোপাধ্যায়ের একটা লাইন পড়েছিলাম, রাস্তার জলে পড়া আকাশটা। আমি মনে হচ্ছিল এত ছোট করে একটা বড় কথাকে এইভাবে বলা যায়। সত্যি তো দেখি রাস্তায় হাঁটতে গেলে বৃষ্টির সময় পড়ি, রাস্তার জলে পড়ে আকাশটা। তো সেই জন্য কবিতাটা উৎসাহ আমার ছিল। লেখালেখির ব্যাপারটা বলতে গেলে ঠিক সেভাবে ছিল না, কিন্তু পড়তাম, কোনো সন্দেহ নেই। এবং আর কি লিখতাম সেটা পরে আসছি, বলছি। ইন্দ্রনীলদার কথায় আসি। ইন্দ্রনীলদাকে প্রথম চিনলাম কি করে, তখন অর্কুটে মানে ছেলে মেয়ে সব, আমার ছেলে মেয়ে দুজনেই তারা অর্কুট, ফেসবুক, তাদের জন্য লোকজন অপেক্ষা করে। তো ওদের ইয়েতে করে অর্কুটে ঢুকলাম, তখন বিভূতিভূষণের অদ্ভুত দৃষ্টি নিয়ে দেখছি এখানে কি হয়, ওখানে কি হয় ইত্যাদি করতে করতে দেখলাম জনৈক ইন্দ্রনীল সেনগুপ্ত কবিতা টবিতা লিখছেন। সত্যি ওনারা যেটা বলছেন, ছবি, একটা গম্ভীর মুখের ছবি, মাঝে মাঝে কবিতার সঙ্গে ছবিও দিচ্ছেন। খুব ইন্টারেস্টেড ছিলাম, এটা বলবো না, পড়তাম, আমি সবার লেখাই পড়ি, সেই জন্য পড়তাম।
করতে করতে ওখানে একটা আমাদের একটা কমিউনিটি ছিল কূট সাহিত্য। কূট সাহিত্য মানে সাংঘাতিক, মানে যদি একটু ভালো লেখেন আপনাকে লিখবে কুলস্য কুল, যদি খারাপ লেখে লিখবে ঝুলস্য, কোনো ব্যাপার না, এক পরিষ্কার লিখে দেবে। এবং সেটা অনেকে নিতে পারে না। নিতে পারার দলে মুশকিল হয় যে এমনি আমাদের দাঁত আর জীবের সম্পর্ক কি, দাঁতকে জীব সবসময় পরিষ্কার করে, আর দাঁত সুযোগ পেলে টাপ করে কামড়ে দেয় জীবটাকে একটুখানি। তো ভাই বোনের ব্যাপারটা দিয়ে পলাদি জানতে পারলাম, সেই সময় জানতে পারলাম যে উনি আইএএস, আমি তখন জানলাম। এবার ওই আইএএস জানার পরে আমি মোটামুটি নিশ্চিন্ত যে আমি যা যা দেখেছি, এরা হাসি টাসি যা বাড়িতে, বাইরে এসে আর হাসে না, যা বাড়িতে বসে একটু হাসি ফাসি করে ঠিক আছে, তারপরে পুরোটাই একদম গম্ভীর হয়ে চলে। সেই সময় হঠাৎ একদিন ইন্দ্রনীলের একটা লেখা আমার চোখে পড়লো। এটা হচ্ছে উনি একটা স্মৃতিকথা টাইপের লিখছিলেন, যেটা আমার পলাদিও একটা লিখছেন। উনি যেখানে বসে ঘরে পড়াশোনা করতেন, একটু রাত বাড়লে এক ভদ্রলোক একটু তরল সেবা করে ওইখান দিয়ে যেতেন, এবং ওনার বাড়ির সামনে গিয়ে রাস্তাটা, ওখানে গিয়ে একটা বাড়ি দিয়ে রাস্তাটা আটকানো ছিল, মানে ওখানে যায়, এবং রোজই এসে উনি রিক্সা থেকে বলতেন এই বাড়ি ভেঙে দাও, সরো আমি এখান দিয়ে যাবো। তখন বুঝলাম যে না, তাহলে তো সরস, এবং গদ্যটা আমার খুব ভালো লেগেছে। আমার ব্যাপারটা ছিল আমার যেটা ভালো লাগতো সেটা আমার মতো করে আমি বলার চেষ্টা করি। সেই সময় ইন্দ্রনীল তারপরে যেটা ঘটনা বললেন, আমেরিকা ভ্রমণ নিয়ে যেটা লিখেছিলেন, ওই লেখাটা আমাকে খুব ছুঁয়ে যায়, এবং ছুঁয়ে যায়। আমি বলেছিলাম যে কেউ না পড়ে আমি পড়বো, আমার সামনেই বলছি। এবং এমন দিন গেছে আমি একা পড়েছি, আমি একা মন্তব্য করেছি এবং বলেছি আপনি এটা লিখে যান। এবং উনি পরবর্তীকালে দেখেছি অনেক মানে প্রাজ্ঞ সম্পাদকদের মতো বলেছেন আমি যখন লেখাটা চেয়েছি, বলে লেখাটা কোথায় খুঁজে পাচ্ছি, সর্বনাশ করেছেন, কি করেছেন বলো না, লেখাটা নেই, কিছু কিছু কোথায় রয়েছে। সেই সময় আরো একটা দিক আমাকে, ওনার একটা লেখার আমাকে খুব মানে ভীষণভাবে আমাকে ছুঁয়ে গেছিল, সেটা হচ্ছে যে উনি আত্মীয় প্রসঙ্গে। আরেকটা কথা বলিনি, উনি যেহেতু জেনে গেছি উনি প্রশাসনে আছেন, তখন আমার মনে হয়েছিল ওনার গদ্যের যা হাত, উনি যে মানে পর্যায়ে ডিস্ট্রিক্ট লেভেলে কাজকর্ম করেছেন, উনি যদি সেই অভিজ্ঞতাগুলোই শুধু লেখেন তাহলে অনেকে বাদ মারা যাবে, এটা আমি নিশ্চিত ছিলাম। তো হয়তো আমার চেয়েও বেশি করে উনি ওই দিকটায় লেখালেখিটা কম করেছেন, আমি লেখালেখির ব্যাপারে খুব। সেই সময় একটা লেখা চোখে পড়ে ওনার এক আত্মীয়র বাড়িতে উনি গেছিলেন, সেখানে বিনয় বাদল, দীনেশ দাসকে নিয়ে একটা লেখা লিখে। এবার দীনেশ দাস সম্বন্ধে কেউ লিখতে গেলে আমি কি ভাববো, দীনেশ দাসের একটা চিঠি যদি দিতে পারে খুব দর্শক, যে উনি এই লিখেছিলেন, বাবা বা মাকে জেল থেকে এগুলো উনি সব লিখেছিলেন। তার মধ্যে যেটা আমাকে ছুঁয়েছিল সেটা হচ্ছে যে উনি লিখেছিলেন যে দীনেশ দাসের একটা ছবি রয়েছে, দীনেশ গুপ্ত একটা ছবি, কবি চলে আসছে আমার, দীনেশ গুপ্ত যে কবি একটা ছবি রয়েছে, জন্ম অমুক তারিখ, আমি তখন তৈরি, মৃত্যু এই তারিখ, দেখলাম না উনি লিখেছেন ফাঁসি অমুক তারিখ, একটা থাক করে। এই জিনিসটা আমি জানি, কিন্তু এটা আমি ভাবিনি এইভাবে যে লেখা যায়। জন্ম এবং মৃত্যু লিখে আমরা অভ্যস্ত, আমি সেভাবেই যাচ্ছিলাম। ওই ফাঁসি জিনিসটা আমাকে আরেকটা ধাক্কা দিয়ে গেল, মনে হলো কত কি শেখার আছে, কত কি ভেতরে আলাদা করে একটা শব্দ কিভাবে বদলে দিতে পারে একটা অন্যভাবে। আপনারা যারা ওই বোম্বের মারাঠি বিখ্যাত ফিল্মটা যেটা অস্কারে যেতে গিয়েও যেতে পারেন, সেখানে ওই দাদু নাতির ব্যাপারটা ছিল, নাতি বলছেন যে দাদুর অত্যন্ত প্রিয়, নাতির চোখ খারাপ হয়ে যাবে, এবং সেখানে বলা হবে যে তুমি যদি চোখ দুটো অপারেশন করে বাদ না দাও তাহলে পরে এই তোমার নাতি বাঁচবে না। দাদু শুধু নাতিকে বেঁচে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্যই মেনে নিয়েছিল। ওরা যেখানে ভর্তি হয়েছিল, যেদিন অপারেশন তার আগের দিন দেখা যায় দাদু নাতি দুজনেই কেউ পাওয়া যাচ্ছে না। ডাক্তাররা প্রচন্ড রাগারাগি, রাত 12টার পরে দাদু আর নাতি ফিরে এসছে, ডাক্তার প্রচন্ড বকাবকি, দাদুকে বলছে আপনি তো বলছেন কোথায় গেছিলেন, বলে আমি জৌ বিচে গেছি, আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি, বোম্বের নাগরদোলায় চলেছি। বলছে আপনার লজ্জা করে না, কালকে নাতির আপনার আপনি ওকে নিয়ে ঘুরে বেরিয়েছেন। বলে ডাক্তার কাল থেকে তো আর দেখতে পারবে না, তাই আজকে আমি ওকে শেষ দেখিয়েছিলাম। এই যে ভাবনাটা, এইগুলো যদি আমাদের ধাক্কা না মারে, কোনটা ওই ফাঁসি ব্যাপারটা আমাকে সেই জায়গায় নিয়ে গেছে। এবারে লেখালেখি নিয়ে যেটা মানুষ ইন্দ্রনীল দাস সম্বন্ধে বলতে গেলে আমার যেটা পুরনো যে কথাটা মনে পড়ে, আমি ওই বললাম 2005-এ লিখতাম। তার আগে আমি একটা যেখানে চাকরি করি, শুরু করেছিলাম যেখানে আজও সেখানেই রয়েছি, বছর 6 পরে রিটায়ারমেন্ট। সেখানে আমাদের যিনি চিফ এক্সিকিউটিভ ছিলেন, তিনি আমাকে একটা কথা বলছিলেন, ডক্টর কে চক্রবর্তী, বিএসসিতে বলেছিলেন যে দেখো, যে মানুষটা ভালো হয় তার লেখা খারাপ হয়। হ্যাঁ বলছে, আর যে লোকটা খারাপ, যার লেখা ভালো জানবে সেই লোকটা ভালো। সব মানুষ করেছে। আমার তখন লেখা বলতে নোটশিট, তাহলে আমার কি কোনোটাই মানে বুঝতে পারছিলাম না তিনি আমাকে ভালো বলছেন, আমার নোটশিটটা লেখাটা ভালো বলছিল। যাক গিয়ে কিছু কিছু জায়গায় মিলেও গেছিল, কিন্তু অন্তত দুজনের ক্ষেত্রে এটা মেলেনি। যাদের লেখেও ভালো, মানুষ হিসাবে অসাধারণ একটা ইন্দ্রনীল সেনগুপ্ত, তারা আমার সামনে বসেছে অতনু ব্যানার্জি, এই একজনকে আমি জানি। মানুষ হিসাবে মানে এরা উদাহরণ।
এদের সামনে দিয়ে রাখা যাবে এটা বলার জায়গা নয়। এটা আমি দুজনকে দেখেছি লেখা এবং মানুষ হিসাবে অসাধারণ সেই জায়গায়। এবং গত বইমেলায় দাঁড়িয়ে রয়েছি গৌরব বুক স্টলের পাশে, গল্প হচ্ছে, হঠাৎ দেখলাম বৌদি এসে গেল হাতে ফিশ ফ্রাই। এটা কার ভাগের টাকা আছে বলো না, আপনাকে দেখেছি তো, আপনার জন্য নিয়ে এসেছি। এ হচ্ছে বৌদি, আমি জানতেও পারিনি। তারপর জল খাওয়ালো দিলাম। সেই দিনকেই আমি পরে জানলাম উনি যেহেতু ছুটি ছিল, উনি সেদিনকে অফিসের গাড়ি নেননি, সরকারি গাড়ি নেননি। বেরোতে গিয়ে ওনার সেদিনকে পায়ে লেগেছে। আমি সেটা জানতে পেরেছি অনেক পরে, আগে জানি। এবং তারপরে এই মাঝে একদিন আমাদেরই পরিচিত একজনের রতনুরই বই এসেছিলাম, যখন বেরোচ্ছে আমি জিজ্ঞেস করলাম দাদা পা কেমন আছে, বলে ওটা কোথায় গেছি। এই যে খারাপ দিকগুলোকে তাচ্ছিল্য করা, উপেক্ষা করা, এই জায়গাটায় আমি চাইবো আগামী দিনে যা কিছু সমস্যা যা কিছু আছে এইভাবে তাচ্ছিল্য এবং উপেক্ষা করে আপনার কলম জন্য এগিয়েছেন। আমার তরফ থেকে প্রচুর শুভেচ্ছা, খুব ভালো। এবার মঞ্চে অতনু ব্যানার্জিকে আসতে অনুরোধ করছি। ওনার মুখ থেকে একটু কবিতা পাঠ হবে। জাস্ট আমি একটা এক্সাম্পল দেব যেটা থেকে ইন্দ্রনীলদা ঠিক কিরকম সেটা শুনে আমার খুব ভালো লেগেছিল। মানে আমি ইন্দ্রনীলদা আইএস সে ব্যাপারে আমি একেবারেই কি বলবো, একেবারেই আমার জগতের নয়, ফলে আমি একেবারে সে ব্যাপারটা জানিও না এক্স্যাক্টলি কি করে, তাই তো সে ব্যাপারেও কোনো এক্সপিরিয়েন্স নেই, শুধু সুবিধার কাছে মাঝে মধ্যে শোনা ছাড়া আর কি। বাট যেটা ভালো লেগেছিল, এই বোধহয় গত বছর বা তার আগের বছর, মনে পড়ছে না, তার আগের বছর হয় অজন্তা বৌদির সঙ্গে ফার্স্ট আলাপ হচ্ছে বুক ফেয়ারে। ইন্দ্রনীল আলাপ করে দিলেন, তো অজন্তা বৌদি তুম করে এসে বললো যে হ্যাঁ তোমার এই লেখাটা তো আমি পড়ি, ইন্দুরি নিয়ে একটা লেখা লিখছিলাম। তা আমার বেশ তখন বেশ মজা লাগলো। আরে তার মানে তো ইনফ্যাক্ট মানে পরিচিত যারা দেখছে তাদের বাইরেও কেউ কেউ পড়ে, খুব ভালো লাগলো। কথা প্রসঙ্গে অজন্তা বৌদি একটা কথা বললো যে আমি বললাম যে ইন্দ্রনীলদা কিরকম সেটা নিয়ে কথা হচ্ছিল। ইন্দ্রনীলদা তখন ওই একটু ঘুরতে বেরিয়েছে, মানে একটু চড়তে বেরিয়েছে বিভিন্ন দোকান টোকান এরকম। আমি আর অজন্তা বৌদি দাঁড়িয়ে আছি। তখন অজন্তা বৌদি বললো যে ও তো অফিস থেকে ফিরেই জুতো টুতো খুলে মোজা না খুলেই জাস্ট একদম গলাম করে টেবিল চেয়ারের মধ্যে বসে পড়ে, নিয়ে এবার লিখতে আরম্ভ করে দিল। কখনো বা মোজা পরি বিছানার মধ্যে শুয়ে পড়লো, নিয়ে ভাবতে আরম্ভ করে দিল। কখনো বা বারান্দায় বসলো, নিয়ে আকাশ দেখতে আরম্ভ করলো। তো এই ব্যাপারটা দারুণ ইন্টারেস্টিং লেগেছিল। ইনফ্যাক্ট আমরা যারা কিছুটা হলেও লেখালেখি করে ট্রাই করি, আমরা তো খুব বেশি প্র্যাকটিক্যাল নই, যতই যে যার জীবনে খুব লজিক্যাল চাকরি বাকরি করি, বা কোনো একটা জায়গায় আমরা ভীষণ ইমোশনাল এবং ভীষণ খেয়ালি বলা যায়। তো সেখানেও ইন্দ্রনীলদার মতো এরকম যেখানে শুনি যে প্রশাসক, তারপরেও যখন উনি বাড়িতে ফিরে একদম একটা খেয়ালি মানুষ, তখন দারুণ লেগেছিল এরকম একটা খেয়ালি পরিচয় পেয়ে। এবার বড় কবিতাটা পড়া যায়। আমি কবিতা কতটা বুঝি আমি জানি না, কারণ আমার কবিতার গুরু হচ্ছে সুবিরদা, যেটুকু আমাকে শিখিয়েছে সেটুকুই শেখা। আর ইন্দ্রনীলদার কবিতায় যেটা বারবার পাই সেটা হচ্ছে এমন একজন অনামী একজন কিংবা বেনামী একজন নারী যার প্রেমে ইন্দ্রনীলদা যথেষ্ট মানে ভীষণভাবে সারাক্ষণই প্রেমে পড়ে থাকে, কিন্তু সেই নারী বলে কেউ নেই এবং সে একটা কল্পনার মূর্তি, এরকম একটা ব্যাপার। আর সেকেন্ডলি মাঝে মধ্যে যেটা উঠে আসে যে ইন্দ্রনীলদার ছোটবেলায় যেটা, তো সেরকমই দুটো ভিন্নধর্মী কবিতা আজকে সিলেক্ট করেছি। দেখা যাক ইন্দ্রনীলদাকে চেনা যায় কিনা এই দুটো কবিতায়। একা ভেজা কাক কবিতার নাম। তোমার সঙ্গে দেখা হবার কথা ছিল, অথচ সেদিন প্রচন্ড হাওয়া, শুকনো পাতা, ছেঁড়া কাগজ ইত্যাদি মিলেমিশে পাক খেতে খেতে উড়ে যায় চোখের সামনে দিয়ে। আর আমি এক ছুটে আকাশবাণী ইডেন গার্ডেন পেছনে ফেলে চলে এলাম। তোমার সঙ্গে দেখা হলে কি করতাম, কি বলতাম, কেন বলতাম জানি না, কারণ তুমিই তো নেই। তবু কল্পনায় ভেসে থাকে কোনো কোনো, অথবা কিছু কিছু, হয়তো মানুষ নয়তো স্মৃতি। যাক সে কথা। মেয়র ঊর্ধ্বরে একটু এগোলেই জাতির জনকের সেই চেনা মূর্তি। একলা চলতে চলতে তিনি আজ ক্লান্ত। কেন এরকম মনে হলো জানি না। আরো এগিয়ে পণ্ডিতজি, ইতিমধ্যেই এক পশলা বৃষ্টিতে তার কোটের কোণ বেয়ে জল পড়ছে, মুখে অত্যন্ত বিরক্তিকর ছাপ, কারণ একটা ভেজা কাক তার টুপির ওপর বসে এক মনে ডানা পরিষ্কার করছে। এই সময় তোমার সঙ্গে দেখা হওয়ার কথা ছিল, অথচ তুমি বলে আমার কেউ নেই, কোনোদিন ছিলেও না, দেখাও হয়নি। তাই এটাই ভালো হলো, ঝড় বৃষ্টিতে হাঁটতে পারলাম একা একা এতটা পথ। আমিও তো এক
একা ভেজা কাক, একটু দাঁড়িয়ে ডানা ছেড়ে আবার উঠতে থাকবো। দ্বিতীয় কবিতা মানদা মাসি বা কিরণ শশী। মানদা মাসি বা কিরণ শশীদি যারা ছোটবেলায় আমার দেখাশোনা করত, তারা উদ্বাস্তু কলোনির বাসিন্দা ছিল। এখন তো সব পাড়ায় একই রকম, স্কাইরাইজ আর কেক প্যাস্ট্রি, বিউটি পার্লার। আর তখন খুব সহজলভ্য ছিল কাঠের পোল, টিনের চালা আর বাঁশ কঞ্চির বেড়া। নিউ আলিপুর আর নেতাজি নগর তখন এতটা একরকম ছিল না। মাঝে মাঝে ধরা পড়ে অপ্রস্তুত হলেও মানদা মাসিকে লুকিয়ে লুকিয়ে চাল, ডাল, আলু সরাতে হতো। এক গাদা মুখ তার ঘরে হাঁ করে থাকতো যে। সেসব দিন বড় বিভৎস, বড়ই দারিদ্র। এক গাদা হাঁ করা মুখে একদলা ভাত আর একটু আলু সেদ্ধ, মাস মাইনে 40 টাকা। মানদা মাসির খুবই ভালো মেয়ে কদম বিয়ের পরে সে মারা গেল। মানদা মাসির শোকে পাথর, খোলা মাঠে গায়ে কেরোসিন ঢেলে কদম ছুটে বেরিয়েছিল চলন্ত মশাল। সারা জীবনে কি পেল মানদা মাসি? শুকনো বেতের মতো চেহারার মানদা মাসি কিংবা কিরণ শশীদিরা কি পেল? কাকে কিভাবে বোঝায় চিলি চিকেন বা মটর পনির নয়, এক গ্রাস ভাত আর আলু সেদ্ধ কি ভীষণ বিলাসিতা ছিল এদের কাছে। নমস্কার। মহাশয়কে অনুরোধ করছি কবিতা শোনাবার। ভুলে যাচ্ছি, আমাকে বারবার প্রশাসক বলা হচ্ছে। আমি যদি প্রশাসক কই তাহলে এখানে ছোটেন লামা বসে আছে প্রশাসক, ছোটেন লামা, আর আশিক বাবু আমাদের আরেকজন প্রশাসক। যদি আমরা প্রশাসক হই, ধন্যবাদ। নমস্কার। প্রথমেই অভিনন্দন জানাচ্ছি ইন্দ্রনীল সেনগুপ্তকে তার প্রথম কবিতার বই প্রকাশিত হওয়ার জন্য। তারই বই থেকে আমি একটি কবিতা আপনাদের উপহার দেব। কবিতার নাম কেন তখন দুঃখ দিলে। তোমার সাথে ফিসফিসানি মুখোমুখি, গাছের ছায় পাতার ফাঁকে, তোমার দু চোখ দুটো খুব হাসতে থাকে, জ্বলতে থাকে। নেভার সময় আসলে কাছে ভালোবাসা বলতে থাকে। সূর্য ডোবার সেই বেলাতে ও আমার মনের ভালোবাসা, আলো আধারি ফিসফিসানি উঠোন জুড়ে, পাতার ছায়া ডালের ছায়া জালি কাটছে আলপনা। কোথায় তুমি হারিয়ে গেলে একটি মেয়ে? চোখ দুটো খুব জ্বলছিল আর হাসছিল যার তারার মতো। এই শহরে হারিয়ে গেলে সেই মেয়েটি, আমার খুব কাছের মেয়ে সেই মেয়েটি। এই শহরে ঝোড়ো হাওয়ায় হারিয়ে গেলে, ঝড় থামলে ছড়িয়ে পড়া বনস্পতির মৃতদেহ, সেই মেয়েটি আমার মনে। কেন তখন দুঃখ দিলে, এত গভীর দুঃখ দিলে? ঝড় থামলে সাত সকালে জানালা খুলি, মৃদু মৃদু হাওয়া আসে, ভোরের তাজা আলো আসে। কোন গোপনে সঙ্গোপনে পাখি তখন সঙ্গী ডাকে, নদীর গানের কলি ভাসে, ভালোবাসাও ছড়িয়ে পড়ে। যদিও আমি একলা থাকি, এই সময় সুখ দুঃখের ছায়ার আলোয় জীবন খুঁজে বাঁচার মানে, একের চোখে অন্য খোঁজে মায়ার বাঁধন। এই মুহূর্ত একান্তই ভালোবাসার, এই মুহূর্তে স্বপ্ন দেখায় স্তব্ধ অতীত। কথা বলো নির্জনতা, কথা বলো স্তব্ধ শহর কষ্টে মোড়া। বলো কোথায় হারিয়ে খুঁজি ভালোবাসার সেই মেয়েটি? মনের ভেতর প্রাণের কাছে শুনেছি ডাক, চোখের তারায়
যার ইশারা আমার চোখে। নমস্কার। আরো দুজন প্রশাসকের নাম বলতে ভুলে গেছি। রুনু আছে এখানে, আর আমার বন্ধু অসীম আছে, অসীম রায়চৌধুরী। আচ্ছা, শেষ কথা আমি একটা জিনিস বলতে চাইছি, ভুলে গেছি, বেশি সময় নেব না, মিনিট 5 টাইম নেব। সেটা হচ্ছে আমার হিন্দি কবিতা মাঝে মাঝে লেখার চেষ্টা করি, সেই সুবাদে দু একজন হিন্দি সাহিত্যিকদের সঙ্গে আলাপ হয়েছে, তারা একটু শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আর আমার একজন বন্ধু, যার কথা আগে বলেছি, স্বপ্নাভ খুবই খুবই অসুস্থ, মানে এমন অসুখ যেখান থেকে তার উদ্ধার পাওয়া মুশকিল। সেই এরা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, আমি একটু ওই শুভেচ্ছা বার্তাটা একটু পড়বো। मित्र श्री इंद्रनील सेनगुप्ता के कविता संग्रह बिकले हृदय धारे के लोकार्पण के अवसर पर हार्दिक बधाई और शुभकामनाएं। मेरी उनसे परिचय उनकी साहित्यिक गतिविधियों से के कारण हुआ, जो शीघ्र ही आत्मीयता में बदल गया। वे भावुक और सहृदय कवि है। उनके कविताओं में उनकी भावुकता सर्वत्र स्पष्ट दृष्टिगोचर होती है। उनकी कविताओं में उनका जीवन दर्शन अभिव्यक्त हुआ है। वे संवेदनशील कवि है। वस्तुतः संवेदनशीलता सृजन की अनिवार्यता है। कविता के लिए ये और भी आवश्यक है। कविता में हृदय की प्रधानता होती है। इसे इस संग्रह की कविताओं में देखा जा सकता है। साहित्य शिक्षण से संबंध होने के कारण उनके अध्ययन का क्षेत्र व्यापक है। इसने उनकी कविताओं में गंभीरता प्रदान की है। उनकी कविताएं बांग्ला साहित्य को और समृद्ध करेंगे, मेरा ऐसा विश्वास है। पुनः हार्दिक शुभकामनाएं। अशोक लव, নিউ দিল্লি। ওর একটা বই আছে, সেটা হচ্ছে লড়কিয়া ছুনা চাহতি হয় আসমান। ওই বইটার ভদ্রলোক আমাকে নিজের ভাষায় পোস্টে পাঠিয়েছেন, কাজে আমাকে রেসিপ্রোকেট করতে হবে, আমাকেও পাঠাতে হবে অতি অবশ্যই। স্বপ্নাবর কথা বলেছি, স্বপ্নাব যেটা বলছি টার্মিনালিস্টিক, টার্মিনাল ইল, ওর থেকে বেরোতে পারবে কিনা প্রার্থনা করবো যেন ওর থেকে বেরোতে পারে। আজকের এই অমলাঙ্গনের অমীয় স্বাদ লাভ থেকে বঞ্চিত হলাম নিছক বাধ্যতামূলক কারণে। বিকেলে হ্রদের ধারের প্রথম প্রকাশ সর্বাঙ্গ সুন্দর হোক। যতটুকু পড়েছি সেই সব স্নিগ্ধ স্বচ্ছ মানববন্ধু প্রাকৃতিক ও সময় উপযোগী কবিতাগুলো রেখেছি নিজস্ব সংগ্রহালয়ে। রোজ পড়ি, রোজ অতি শীঘ্র কিনে ফেলবো, পড়বো আর পড়াবো। সবাই ভালো থাকবেন। ইন্দ্রনীলকে শ্রদ্ধা, ভালোবাসা। আরেকজন কবি বন্ধু আছে না, ওর নাম হচ্ছে কিশোর, রায়পুরে থাকে, কবি किशोर कुमार फोड़ेंद्र। आदरणीय दादा श्री इंद्रनील सेनगुप्ता जी को उनके काव्य संग्रह प्रकाशित होने पर बधाई और शुभकामनाएं। आज का शुभ दिन उन्हें मुबारक हो। उन्होंने मेरी कविताओं को पढ़ने के लिए हिंदी सीखी, मेरी कविताओं की सराहना और मुझे प्रोत्साहित किया। मैं दादा का सदा आभारी रहूंगा। वे लेखन के क्षेत्र में तरक्की करें। उन्हें और उनकी परिवार के लिए इस शुभ अवसर पर मैं मंगलमय जीवन की कामना करता हूँ। किशोर कुमार फोड़ेंद्र, रायपुर, छत्तीसगढ़। স্রোত, আমি আর তোমাকে বিরক্ত করবো না, আর তোমার হাতে একটা করে ধর্মগ্রন্থ আছে, সেটা যাই হোক না কেন, গীতা, কোরআন, বাইবেল। তো আজকের অনুষ্ঠান শেষ করতে ইচ্ছে করছে না, কিন্তু আমরা তো সময়ে বাধা, তাই এটাই ভগবানের কাছে প্রার্থনা এবং আমাদের মনে মনেও একটা চাহিদা যে ধর্মগ্রন্থ যেমন আমাদের
বাড়িতে থাকে, আমরা প্রায়শই সেটা নাড়াচাড়া করি, পড়ি, অনেকে হয়তো প্রতিদিনই পাঠ করেন, তো তেমনি এই বিকেলের হ্রদের ধারে এই সংকলনটি আমাদের প্রত্যেকের সংগ্রহে থাকবে। এবং আমরা আমাদের প্রতিনিয়ত অনেক স্বপ্ন, অনেক কথা, অনেক ভালো লাগা, মন্দ লাগা থাকে, সেটা হয়তো সবসময় শেয়ার করতে পারি না, বলতে পারি না। সেই না বলা কথা, সেটাই এই কবিতা গুচ্ছের মধ্যে আমরা আমাদের মনকে আনন্দ দিতে পারবো এবং আমাদের মনটা এক অনাস্বাদিত স্বাদে ভরে যাবে। তো অনুষ্ঠানের আজকেই সমাপ্তি। তবু সবশেষে বলি, যদি আপনাদের মধ্যে থেকে কেউ মনে করেন যে একটা রবীন্দ্রনাথের গান দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন, তাহলে আসতে পারেন। আছেন কি কেউ সেরকম? আবারও ডাকবো, সেই রবীন্দ্রনাথ দিয়ে শুরু আর সেই রবীন্দ্রনাথ দিয়ে শেষ হইয়াও হয় না কো শেষ, তবু তার রেস থাকবে সারা জীবন, সারাক্ষণ। আমি অনুরোধ করব ওনার গান দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা। আবারও আমার একটা প্রিয় রবীন্দ্রসঙ্গীত দিয়েই অনুষ্ঠানে শেষ করি। একটু আসতে আপন করে আপনারে পর হেরা পরকে আপন করে আপনারে পর বাহিরে বাঁশির রঙে ছেড়ে যায় ঘর এরা পরকে আপন করে আপনারে পর ভালোবাসে সুখে দুঃখে ব্যথা সহে হাসি মুখে ভালোবাসে সুখে দুঃখে ব্যথা সহে হাসি মুখে মরণের করে চির জীবন নির্ভর হেরা পরকে আপন করে আপনারে পর। সবার শেষে আজকে যে বই প্রকাশিত হলো, সেই কবির প্রতি প্রচুর শুভেচ্ছা রইল। আর এই বই যেন সবার কাছে খুব প্রিয় হয়ে ওঠে। শ্রদ্ধ বারবার করেই বললো ধর্মগ্রন্থের মতো বাড়িতে যেন সবার থাকে। আরো অনেক এরকম কবিতার বই অনেক প্রকাশিত হোক, এই শুভেচ্ছা জানিয়ে আমি আমার